বিশ্বকাপের শহর থেকে অনুষ্ঠানে শিকড় টিভি কানাডার আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বোরহানুল হক সম্রাট। আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের একেবারে শেষ প্রান্তে রয়েছি আমরা, এবং এই শেষ প্রান্তে সারা পৃথিবী জুড়ে নানান আলোচনা রয়েছে, নানান ধরনের বিশ্লেষণ চলছে। এই বিশ্বকাপ কতটা বিতর্কহীন হলো নাকি অনেক বেশি বিতর্কিত একটি বিশ্বকাপ হলো, সেটি নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গণমাধ্যমগুলো নানানভাবে কথা বলার চেষ্টা করছে। তাদের নানান অভাব অভিযোগ রয়েছে। দেশগুলো যারা হেরে গেছে তাদের দিক থেকে অনেক ধরনের আপত্তি জুড়ে দিয়ে তারা বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে। তো সব মিলিয়েই আমরা আসলে কথাটি বলতে চাই যে বিশ্বকাপ ফুটবল 2026 কেমন হলো, এবং সেই আলোচনায় আমাদের শুরু থেকে যিনি ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তুখোড় খেলোয়াড় মামুন জোয়ারদার। মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং কানাডা শিকড় টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। একটি বিষয় আজকে আলোচনাটা শুরু করতে চাই এভাবে, যে এই যে হলুদ কার্ড এবং লাল কার্ড যেটি আমরা দেখলাম আর্জেন্টিনার ম্যাচগুলোতে বা ব্রাজিলের ম্যাচগুলোতে, বা আপনি একটি ম্যাচে ছিলেন ক্রোয়েশিয়া এবং পর্তুগালের ম্যাচগুলোতে, লাল হলুদ কার্ডের ছড়াছড়ি, তারপর ভিএআর এর সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে এবার বিশ্বকাপটি কি অনেক বেশি বিতর্কিত হয়ে থাকছে কিনা? খুব ভালো একটা প্রশ্ন করছেন আপনি। প্রশ্নটা হচ্ছে যে মানে অনেক 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 বিতর্ক তো আমার কাছে মনে হচ্ছে যে ভিআর নিয়ে একটু বেশি কথাবার্তা চলতেছে, সব থেকে বেশি। মনে করেন যে আমি নিজে তো মাঠে দেখছিও খেলা, গোল বাতিল করে দেওয়া। আপনি নিজে মাঠে খেলেছেন, দীর্ঘ সময় আপনি ন্যাশনাল টিমে খেলেছেন আমাদের, সেই জায়গা থেকে আপনার কি কোনো আক্ষেপ থেকে গেল, কষ্ট থেকে গেল মনের মধ্যে? সম্রাট ভাই, সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের সময় যখন ভিআর ছিল না, বুঝছেন তো, আর ভিআর এর আসলে এখন যতদিন যাচ্ছে তত নতুন নতুন হচ্ছে। আমি ভিআর নিয়ে কথা বলবো, কিন্তু প্রথম প্রশ্ন আমার আপনার কাছে, জি জি জি, হলুদ কার্ড একটা প্লেয়ার কখন পান বা লাল কার্ড কখন পান, বা কয়টা হলুদের পরে লাল আসে? আপনারা যেহেতু প্লেয়ার হিসেবে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে গেছেন, আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলি যে হলুদ কার্ড হচ্ছে একটা প্লেয়ার পাওয়ার পরে রেফারি কিন্তু লিখে রাখে আপনার। আমি মনে করেন যে যাকেই দিব তার একটা জার্সি নাম্বার থাকে, ওই জার্সি নাম্বারটা পুট করা থাকে সব সময়। তো একটা প্লেয়ার মনে করেন যে ফার্স্ট হাফে একটা হলুদ কার্ড খাইছে, খাওয়ার পরে মনে করেন যে এখন আবার দ্বিতীয় ফাউল করলো, রেফারি অনেক সময় চিন্তা করে, একটু বিশ্লেষণ করে যে করবো কিনা, মানে খুব বেশি ট্যাকেল করে ফেললে ওটা রেফারি কিন্তু সেকেন্ড হলুদ কার্ড দেখায় রেড কার্ড দিকে বের করে দিতে পারে। এটা মনে করেন যে রেফারির একটা আইন। তো সেকেন্ড হলুদ কার্ড যখন রেফারি হিসেবে আপনি আমাকে দেখাবেন, তখন তো আপনার বিবেচনার মধ্যে থাকবে, বিবেচনার মধ্যে থাকে, রেফারি ইচ্ছা করলে হলুদ কার্ড পেয়েছে, দ্বিতীয় হলুদ কার্ড পেলে সেটি লাল কার্ডে রূপান্তরিত হবে। অনেক সময় আছে যে হলুদ কার্ড একটা দিয়েছি, আবার সেকেন্ড হলুদ কার্ডটা যে দিব, অনেক সময় রেফারি পরে অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি কতটুকু ফাউলটা করলেন। এটা মনে করেন আপনি সেকেন্ড হলুদ কার্ডটা দিলে, আপনাকে একটা ড্যাশ করলাম, ওটা করছে নাকি খুব হার্ডলি ট্যাকেল করছে। মনে করেন যদি হার্ডলি ট্যাকেল হয়ে যায় তখন কিন্তু আপনার সেকেন্ড হলুদ কার্ড দিতেই হবে তাকে। দেওয়ার পরেই কিন্তু রেড কার্ড হয়, রেড কার্ড পাওয়ার পরেই কিন্তু সে বাইরে চলে যায়। হ্যাঁ, সেটি এখন আমি আপনার কাছে একটু জানতে চাই যে ভিআর ব্যবহার করে আপনি গোল বাতিল করে দিচ্ছেন, সেই ভিআর ব্যবহার করে কেন আপনি একটি প্লেয়ারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর আগে, সিদ্ধান্তটা নেওয়ার আগে ভিআরটা দেখবেন না? ভিআরটা এটা আমার এখন নতুন যখন পদ্ধতি শুরু হয়ে গেছে, এটা আলটিমেটলি এটাও দেখা উচিত। আমার কথা কি একদম ছিলেন? না না, আপনার ভুল না, এটা ঠিক আছে। ভিআরে যখন গোল বাতিল করতেছে, তা আপনার এটাও হইতে পারে যে কার্ডও বাতিল করতে পারে, তাই না? তো গোল দেয়া গোল বাতিল, কারণ এখন যে পরিস্থিতিতে ভিআরে নিয়ে এত সমালোচনা আলোচনা সব মিলাই তো কিন্তু এখন ভিআরে সবাই আলোচনা একই দেখবেন যে এটা করতেছে। এই মনে করেন যে মেসির গোল নিয়ে, যেটা আপনার লাস্ট দুইটা গেমই তো হয়েছে আপনার, সুইজারল্যান্ডের সাথে আরেকটা গোল যেটা মিশর, আর্জেন্টিনা মিশর, আবার আর্জেন্টিনা সুইজারল্যান্ড, এই দুটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা হয়েছে। কেউ মিশরের প্লেয়ারের এভাবে ট্যাকেল করছে, ওকে কাট দিতে পারতো, এইভাবে দিছে, বের করে দিছে, মানে ওইখানে ফাউল হতো, পেনাল্টি হতো, এই ধরনের আলোচনা আমাদের কিন্তু বেশি। ভিআর এর ডিসিশনটা আসলে খুবই মানে সূক্ষ্মভাবে না নিলে পরে এটা আসলে। প্লেয়ার হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনার কেমন লাগে যে ধরেন একটি ফাউল হয়েছে, সেই ফাউল হওয়ার পরে বলটি আরো
3, 4, 5 জন প্লেয়ার ঘুরে শেষ পর্যন্ত গোল হয়েছে। হুম। গোল হওয়ার পরে আপনি এই 5 জনের আগে ফিরে আসতেছেন এখানে, জি, যে জি। এই ফাউলটি হয়েছে কিনা আমি একটু দেখতে চাই। হুম, হুম, হুম। তো এর আগে তো বাঁশিটা বাজা উচিত, আমি জানি না। আপনি যেটা বলছেন এটা একটা মূল্যবান প্রশ্ন। এখন বিয়ে যেটা হয় যে ৫ জনের কাটিয়ে তারপরে বলতেছেন যে ৫ জনকে নিয়ে তারপরে গোল পোস্টে যাচ্ছে। এটাই তো আপনি কথা বলতেছেন। হ্যাঁ। এই কথাটা হচ্ছে তারপরে আপনি হ্যাঁ, গোড়ার গোড়ার ফাউলটা দেখছেন। ফাউলটা দেখতেছেন। হ্যাঁ। তো এটা আসলে এখন চ্যালেঞ্জিং মোটামুটি হচ্ছে রেফারি হচ্ছে প্রতিটা গেমের হচ্ছে প্রেসিডেন্ট মনে করবেন যে রেফারি যে ডিসিশন নেবে ওইটাই ফাইনাল ডিসিশন। জি, বুঝছেন? এই ডিসিশনটা আসলে রেফারির উপরে ডিপেন্ড করে। কিন্তু আমরা তো বিতর্ক করতে পারি। বিতর্ক করতে পারেন, অবশ্যই করতে পারবেন আপনি। বিতর্ক কেন করবেন না? বিতর্ক তো সবই আছে। মেসি গোল করে দিচ্ছে, মেসির গোলও তো বাতিল হয়ে যাচ্ছে। মনে করেন যে পর্তুগালের খেলা দেখলাম, নেইমার গোল করছে। আমি ঠিক এই জায়গাটাতে আসতাম। হ্যাঁ। আপনি আপনার অভিজ্ঞতাটা বলেন, নিজের চোখে দেখা এটা একটু যেহেতু বলবেন? রোনালদো গোল করছে কিন্তু অফসাইড। কিন্তু অফসাইড কতটুকু হয়েছে আপনি বিশ্বাস করেন না করে খালি ওর Shoulder-ই। শোল্ডারটা মানে এমন একটা দেখলাম, এটা কিন্তু মানে আমাদের দেশের মনে করেন ভিআর হোক আর না হোক আমাদের এই যে- হলে গোল। এই যে ভিআর এর এই বিষয়টি, এটি কি মানে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার মতো বিষয়টা হয়ে যাচ্ছে? এখন ক্রমেই হয়ে যাচ্ছে। মানে ফুটবলের যে একটা আলাদা, যে একটা আদিম আনন্দ মানুষ পেত, দেখা যাচ্ছে আনন্দ ফুর্তি সব শেষ, তারপরে সিদ্ধান্ত আসলো গোলটি হয়নি, অথবা এই কারণে অফসাইড। এটা কি ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে? ফুটবলের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কাছে ফুটবলের আরেকটা ক্ষতিগ্রস্ত আমার কাছে মনে হচ্ছে যে ওই যে একটা ব্রেক দেয় 25 মিনিটের একটা খেলার পরে একটা ছোট্ট একটা ব্রেক দিচ্ছে, এই ব্রেকটাও অনেক কিন্তু চেঞ্জ হয় মাইন্ড। অনেক মনে করেন অ্যাটাকিং হচ্ছে, ফট করে বাঁশি দিয়ে দিল ব্রেক। এটাও কিন্তু ফুটবলের আমার মনে হয় না যে এটা ইয়ে থাকে। প্লেয়ার হিসেবে আপনি এটা পছন্দ এটাকে আমি করছেন পছন্দ না? করি কারণ একটা মুভমেন্ট থাকে অনেক সময় একটা প্লেয়ারের ভিতরে, সে সময় অনেক একটা স্পিডই থাকে যে আমি এই বলটা নিয়ে এখানে যাচ্ছি, ফট করে বন্ধ করে দিল যে ব্রেকের জন্য। এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা অদ্ভুতই হয়ে যাচ্ছে আরেকটি আসলে। বিষয় আপনার কাছে জানতে চাই এই সুযোগে, যে একটি দলের একটি প্লেয়ারকে কার্ড দেখানোর পরে একটি বিশেষ দেশ থেকে ফোন আসার পরে সেই কার্ডটি আবার বাতিল, আমি বিবিসি বাংলাতে খবরটি পড়ছিলাম। তো এটি কি এই যে মহাদেশগুলোর সাথে সম্পর্ক বা ফুটবলকে ক্ষতিগ্রস্ত করতে পারে কি? এটা ফুটবলের খরচ অবশ্যই করতে পারে। কারণ একটা দেশের আপনি মনে করেন এমন একটা দেশ যে দেশে চালাচ্ছে, যে দেশে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেই দেশে হস্তক্ষেপ হয়ে গেল, এটাকে আপনি মনে করেছেন যে এটা চ্যালেঞ্জিং বলতে গেলে। এটা ইউরোপ যে খেলা হবে হ্যাঁ, তারা তো অবশ্যই UEFA কাপের কথা বলছেন হ্যাঁ আপনি? অবশ্যই ওয়েফা কাপের খেলাও দেখেন আপনি, ইংল্যান্ড। এবং আমরা ফ্রান্সের- দেখছি যে ওয়েফা কাপের যারা প্রতিনিধিত্ব করে মানে ইউরোপ থেকে এটা তীব্র প্রতিবাদ করা হচ্ছে। এটা তো সে একদম কারেক্ট। তো কারণ এটা আপনি দেখেন, আমি একটা দেশের কথাই বলি, দেখেন একটা ব্র্যান্ডিং আছে, ওদের ব্র্যান্ডিং গুলা আপনি দেখেন কত, মানে বলতে গেলে আপনি অনেক ইয়ে করতে পারবেন। ওদের মেনলি যেটা বিজনেসের উপরে তো অনেকটা এফেক্ট করে। এই কথাগুলো কি আসলে ঠিক? অনেক এটা আলোচনা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ অবশ্যই। আপনি একটা হেরিটেজ কোম্পানি মনে করেন যে একটা বিগ কোম্পানি, ওরা জার্সি বিক্রি করে। আমি 10 দিন আগেও আমি দেখলাম যে সময় ব্রাজিল টিম ছিল না, ব্রাজিল টিমের জার্সি আপনি দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখেছি। ব্রাজিল টিমের জার্সি বিক্রি হয় নাই, অনেক দোকানে ব্রাজিলের জার্সি পড়ে আছে। কেন সেটি হলো? মার্কেটিং। ব্রাজিল টিম ফাইনালে আসতে পারে নাই, সেমিফাইনালে আসতে পারে নাই, কোয়ার্টার ফাইনালে আসতে পারে, এভাবেই হয় বিজনেসিং তো এইভাবেই আসে। মানে এই খেলার ভেতরে একটা বড় বড় একটা ব্যবসা ব্যবসা বাণিজ্য, হ্যাঁ অবশ্যই আছে। সেটি তো আসলে থাকেই না, এটা অবশ্যই যেহেতু থাকবে। সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবীতে এটাই খেলাটি করে হবে। আপনি এখন দেখেন সব থেকে হাইয়েস্ট সেলিং করে আর্জেন্টিনার জার্সি, ফ্রান্সের জার্সি সেকেন্ড, থার্ডে আপনি যান, থার্ডে দেখবেন স্পেনের জার্সি, তারপরে ইংল্যান্ড আছে। এই 4টে টিমই কিন্তু এখন আসছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যেটি বলা হচ্ছে যে ফিফা র্যাঙ্কিং এ এই চারটি টিমই সিরিয়ালি একের থেকে 4 হচ্ছে, এবং তারাই সেমিফাইনাল খেলছে। এটি সবাই একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 হ্যাঁ, তো এখানে এই 4 দলের মধ্যে কিন্তু 3টি দল ইউরোপের। ইউরোপে। তো তারা যদি এরকম ফিফার যেভাবে এবার খেলাটি চালালো এবং এই যে লাল কার্ডটি আবার বদলে ফেলার সিদ্ধান্ত হলো, এটার পরে ইউরোপ ছাড়া কি বিশ্বকাপ হয়? ইউরোপ ছাড়া বিশ্বকাপ হয় না। এটাও আপনি যদি মনে করেন যে না ইউরোপ ছাড়া বিশ্বকাপ হয়, ইউরোপ যদি মনে করে যে না আমরা আর বিশ্বকাপ খেলবো না, যেভাবে যে সমস্যাটা দেখা দিচ্ছে, তো বয়কট করতেও পারে। এমনি আপনি তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইরানের রাজনীতি নিয়ে আমরা দেখেছি যে ইউরোপের সাথে আমেরিকা মহাদেশের একটি সম্পর্ক অবনতি ঘটেছে। আগে আমরা যেভাবে দেখতাম যে আমেরিকা ইউরোপ মিলে ইরাকে আক্রমণ করেছে, এবার কিন্তু আমরা দেখছি যে ইরানে আক্রমণের ব্যাপারে ইউরোপের সাথে আমেরিকার একটি সম্পর্ক
একেবারে খারাপ অবস্থায় রয়েছে, হুম। কেউ তার সাথে আসেনি এবং খোদ আমেরিকান প্রেসিডেন্ট এটি নিয়ে অনেক উষ্মা প্রকাশ করেছেন। তো সেই সম্পর্ক কি ফিফার এই বিশ্বকাপে? খেলাধুলা আসলে যে রাজনীতির সাথে আসলে এটার কোনো ভাইরাস করা উচিত না আসলে। এমন একটা ফিফার আইনেও সেটি লেখা আছে। এটা মানে রাজনীতির জায়গায় আর খেলার জায়গায়। তো এটা আপনার সবসময় মনে করে রাখবেন যে যে দেশেই হোক, যে দেশে খেলা হচ্ছে, এটা আমি নিজে দেখছি যে হঠাৎ করে আমি রাতে দিয়ে দেখি যে রেড কার্ড উঠে গেল। ফিফা তালি কি একটা আইন তো একটা আছে, ফিফার আইন এটা আমার জানা মতো আমিও মনে হয় রেড কার্ড খাইছি এক সময়। তো রেড কার্ডে যে আমার একটা গেম খেলতে হবে না অথবা 2টা ম্যাচ আমি খেলতে পারবো না, সবকিছু লেখা থাকে। এটা আস্তে আস্তে দেখবেন যে এশিয়াতেও এরকম, এই যে আপনার মনে করেন যে একটা দেশে খেলা হচ্ছে, সাপোজ বাংলাদেশেই খেলা হচ্ছে, তো বাংলাদেশে রেড কার্ড তো এখন যে সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, সেটি আমি আপনার সব কাছে দেশের ভেতরে আরেকটা একটা বিষয়ে আসি যে এই যে বিতর্কের মধ্যে দিয়ে বিশ্বকাপটা এগিয়ে চললে এরপরে আমাদের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ রয়েছে। সেখানে রেফারিং বা এই বিতর্ক থেকে মুক্ত হওয়ার জন্য কি কি পদক্ষেপ থাকা উচিত বলে একজন প্লেয়ার হিসেবে আপনি আমি প্লেয়ার হিসেবে মনে করি যে আমাদের যে খেলাটা এখন ফাইনাল খেলা হবে, সেমিফাইনাল আর ফাইনালটা হবে, আপনার প্রত্যাশাটা আমি মনে করি যে এখন উচিত আমাদের এশিয়া কান্ট্রির রেফারি দিয়ে সেমিফাইনাল করানো। কারণ এত বিতর্কিত মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। আর এই যে ভিআর এর বিষয়ে আপনার মতামত কি? ভিআর এর এটা তো এই তিনটি ম্যাচ সম্পর্কে ভিআর এর ভূমিকা বা আপনি কি চান? আমি চাই যে একদম নিরপেক্ষ। এখন যে 2টা হচ্ছে, এটা কিন্তু অনেক, মানে 2টা গেমই কিন্তু অনেক টপ লেভেলের গেম, তারপরে ফাইনাল। এখন ভিআরের ডিসিশনটা যদি ঠিক মতো না দেয়, তাহলে আপনি মনে করেন যে ম্যারাডোনার কথা মনে আছে কিনা জানি না, অবশ্যই যে ম্যারাডোনা গোল করেছিল হাত দিয়ে, হ্যাঁ, পরে গোল করার পরে সেই গোল কিন্তু এখন আজ পর্যন্ত খালি ওই পর্যন্তই থেকে গেছে, কিন্তু ওইটা তো বিশ্বকাপ বাতিল হয় নাই। আমরা খেলাতে ফিরি, একেবারে সরাসরি খেলাতে ফিরি। স্পেন ফ্রান্সের খেলা, প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আমরা এর আগেও আলোচনা করেছি, তারপরেও যদি আপনি কিছু বলতে চান প্রথম সেমিফাইনাল নিয়ে, ফ্রান্স এবং স্পেন ফাইনাল সম্পর্কে আপনার কাছে কি মনে হয়? ফাইনালটা আমি যদি বিস্তারিত ফাইনালের যে অবস্থা এখনো দেখতেছি, তাতে আমার মনে হয় যে ফাইনাল ফ্রান্স আর ইংল্যান্ড এসে যেতে পারে। কারণ আমি লাস্ট গেমটা যেটা দেখলাম, সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনার যে খেলা হয়েছে, আর্জেন্টিনা যদি এই পরিস্থিতি এইভাবে যদি খেলে, যে খেলাটা লাস্টে দেখলাম লাস্ট গেমটা, ওই গেমের যদি ওই রকম ভাবে খেলে যদি ইংল্যান্ডের সাথে, তাহলে ইংল্যান্ডের কাছে জিততে পারবে না। কিন্তু কেপ ভার্দের সাথেও কিন্তু আর্জেন্টিনা জিতেছে এবং সেখানেও তার কষ্ট হয়েছে। কিন্তু ইংল্যান্ডেরও তো আপনি দেখেন না, ইংল্যান্ড টিম অনেক স্ট্রঙ্গার টিম, অনেক ডিফেন্স লাইন অনেক ভালো, ইংল্যান্ডের অনেক ডিফেন্স লাইন ভালো, স্ট্রাইকার তো আপনি হ্যারি কেনের পরে আপনি ডিপেন্ড করতে পারেন। ইটস ভেরি গুড গেম, প্রতিটা গেমে কিন্তু তার অবদান অনেক ভালো। আপনি কি আরেকটি বিষয় জানেন যে মানে হোয়াইট হাউসের একজন প্রতিনিধি তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে তারা প্রত্যাশা করে যে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে, এবং আমি একটি লেখায় দেখছিলাম। শিকড় টিভির মাধ্যমে আমি আপনাকে সবাই দর্শকদেরও জানাতে চাই, আসলে খেলা একটা ভাগ্যর ব্যাপারও আছে। খেলাটা এমন একটা ভাগ্যর ব্যাপার। আপনি ওই যে একটা কথা বলছেন কিছুক্ষণ আগে যে রেফারি, অনেক সময় যদি রেফারি যদি সাপোর্ট করে ফেলায়, তাহলে তো আপনি ঠেকাইতে পারবেন না। পারবেন না, এটা একটা ভাগ্যর ব্যাপার হবে। কিন্তু এই যে এত আলোচনা, এই যে অনেকে খেলা দেখা বন্ধ করে দিয়েছেন কারণ তারা মনে করেন যে এটা একটি পরিকল্পিতভাবে কাউকে চ্যাম্পিয়ন করা হচ্ছে, কাউকে রানার আপ করা হচ্ছে, এগুলো কি আসলে ঠিক? এটা আসলে বলা মুশকিল কাউকে। এটা আসলে আলোচনা হচ্ছে, কাউকে সাপোর্ট করতেছে, কোনো টিমকে সাপোর্ট করতেছে, কোনো ইয়ের সাপোর্ট করতেছে, কিন্তু আমার তো মনে হয় না যে এই পরিপ্রেক্ষিতে কোনো কিছু হবে। যে ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সাবেক ফুটবলার হিসেবে আপনার প্রত্যাশা কি থাকবে? খেলা স্বাভাবিক, খুব ভালো খেলা চাই, সবাই দেখবে আর সবাই তো তাকাই আছে। আজকেই ধরেন না স্পিনার এর জন্য তাকায় আছে যে শান্তশিষ্টভাবে সব দর্শকরা সবাই খেলা উপভোগ করুক, কাদা ছোড়াছুড়ি না করুক, বাংলাদেশে যেরকম মারামারি হয় আবহানী মামারের মতো। আর্জেন্টিনার খেলা তো আছে এবং আপনি বলছিলেন যে ইংল্যান্ড জিতেও যেতে পারে, সেক্ষেত্রে আপনি মানে খেলাটাকে আর্জেন্টিনার সমর্থকদের বা ইংল্যান্ডের সমর্থক সবার ব্যাপারে আপনার কি সাজেশন থাকে? দর্শকরা কিন্তু উগ্র হয়, আপনি জানেন মনে হয়, আপনি দেখছেন যে অনেক খুব ফাইটার করে। তা আমরা শান্তশিষ্টভাবেই চাবো যে কেউ যেন গেম, এটা ফুটবল একটা গেম, হার জিত তো মেনে নিতেই হবে। আমি তো মেসির, সত্যি কথা মেসির আমি ভক্ত,
মেসির খেলা ভালো লাগে, সবকিছু ভালো। তাই ম্যারাডোনা ছিল, ম্যারাডোনা পরে মেসি আসতে। তো ওকেই এখনো পর্যন্ত আমি মানে বলতে গেলে ওনাকে এখনো পছন্দ করি, মেসিকে। ম্যারাডোনা সেরা নাকি মেসি সেরা? আমি এখনকার হিসাব করে দেখলে বললে আপনি বলবেন যে মেসি সেরা। মেসি আর ম্যারাডোনা দুইজন দুই রকম পদ্ধতির ফুটবলার আমি দেখলাম। কেমন? মেসির ভিতরে অনেক অনেক কিছু দেখলাম, ওর গুণাগুণ, ভদ্র, অনেক কিছু। কারণ আমি মাঠে বসে খেলা দেখছি ওরে। হ্যাঁ, কিন্তু খেলার একটু টেকনিক্যাল টেকনিক্যাল সাইডটা অনেক ভালো, টিম মেকার, টোটালি টিম মেকার। ও বলে যে মনে করেন যে মেসি যে একটা বল বানাই দেয়, গোল করানোর পরে সে আর একটা ও চেষ্টা করে আমি একটা গোল করবো, এইটাই তো একটা টিমের মেন জিনিস। আর যদি আপনি এমবাপ্পের কথা আপনার কাছে জানতে চাই। এমবাপ্পের আসলে গতির পরে ডিপেন্ড করে। ওর 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 প্রচুর গতি, ফুটবলের ওর অনেক ভালো গতি, ওর স্পিডই, এবং ও যা কিছু এনি টাইম কোনো কিছু করে ফেলতে পারে। ডি বক্সের ভিতরে গেলে আমার খুব ডেঞ্জার মনে হয়। অনেক ধন্যবাদ মান ভাই আমাদের এই আয়োজনে আসবার জন্য। দর্শক, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা একেবারেই বিতর্কমুক্ত থাকুক এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।